নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে তোমাদেরকে এক যোদ্ধার, তোমরা তো একটা যোদ্ধা, সেই যোদ্ধার মতন করে তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের প্র্যাকটিস কেমন হচ্ছে, তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে, তার সঙ্গে করে আলোচনা করব তোমাদের করা কয়েকটি প্রশ্ন এবং যে প্রশ্নগুলো বর্তমানে তোমাকে তোমাকে পড়াশোনা করতে এবং তোমার যে সমাজটা চলছে এই সময়টায় তোমার প্রচুর সমস্যা হচ্ছে এবং তুমি কি করবে, যে পড়াশোনা করবে না অন্য কিছু করবে, সমস্তটা তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। চ্যানেলে নতুন দর্শক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। প্রথমেই চলে আসছি। প্রথমে হচ্ছে একটা হচ্ছে প্রথম প্রশ্ন থাকে যে পড়াশোনা করবো না, মানে ইচ্ছে হচ্ছে যে আমি পড়াশোনা করবো না, যে পরীক্ষা হচ্ছে না কি করবো, পড়াশোনা করবো না, এটা একটা প্রথম সবার মনে হচ্ছে, ঠিক আছে, ধর পড়াশোনা করবো না। দ্বিতীয় হচ্ছে কাজ না করে পড়াশোনা করবো, এটা করে লাভটা খেয়ে আমার আমার তো এখন আর্থিক অবস্থা খুবই খারাপ, তাহলে আমি কি করবো। তৃতীয় হচ্ছে পরীক্ষা আদৌ হবে তো, প্রত্যেকের প্রশ্ন আছে পরীক্ষা আদৌ হবে তো। চতুর্থ একটা প্রশ্ন, যারা পড়াশোনা টুকটাক করছে অঙ্ক একদম হচ্ছে না। এই চারটে প্রশ্ন কিন্তু তোমাদের প্রচুর প্রচুর প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং তোমরা কিন্তু উত্তর দিতে পারছো না, নিজেকে নিজেকে নিজের প্রশ্নের উত্তর দিতে পারছো না। যে আজকে আমি প্র্যাকটিসের সলভ করতে গিয়ে আমি কিন্তু উত্তর দিতে পারছি না, আমি সলভ করতে পারছি না। তার মধ্যে হচ্ছে প্রধান প্রধান কিছু কারণ হচ্ছে মোটিভেশনটা আমার একদম চলে যাচ্ছে, যে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না যে আমি কি করে পড়াশোনা করবো, কি করে কি করবো। যাই হোক, আমি শুরু করছি। প্রথমেই বলে রাখি, তোমরা যখন এখনো পর্যন্ত এই প্রিপারেশন লাইনে বসে আছো এবং তার সঙ্গে করে এখনো পর্যন্ত ভিডিও দেখছো যে হ্যাঁ আমি প্রিপারেশন করতে চাইছি, আমি কি করে আমার স্ট্রেংথটা বাড়াতে চাইছি, কি করে আমি চাকরি পাবো, তার মানে হচ্ছে তোমার কিন্তু ধৈর্যের পরীক্ষা যেটা আছে সেটা কিন্তু তুমি পাস করে গেছো, সেটা উত্তীর্ণ হয়ে গেছে এবং তুমি এটা 100% লিখে রাখো, সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তুমি চাকরি পাবে। তার কারণ তোমারও এখনো পর্যন্ত যেই ধৈর্যটা রয়েছে, এই ধৈর্যটা কিন্তু আদার্স 80% ছেলেমেয়ের কিন্তু চলে গেছে, তোমার ধৈর্যটা রয়েছে, তুমি ধৈর্যটা ধরে রেখে দিয়েছো। প্রথম কথা, যে আজকে চাকরি পরীক্ষা বলছো যে চাকরি পরীক্ষা এখন হচ্ছে না, কিছুদিন ধরে একটা লং প্রসেসের জন্য কিছু একটা ওবিসির জন্য অনেকে বলছে, তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে, যার জন্য পরীক্ষাটা হচ্ছে না। কিন্তু কিন্তু একটা কথা বলতে পারি আমরা, যে পরীক্ষা ওটা না হলেও কিন্তু আমরা সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে এবং রাজ্য সরকারের বছরে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তো সেই পরীক্ষাগুলোর প্রিপারেশন কি তুমি আদৌ নিচ্ছ, না সেগুলো ছেড়ে দিয়েছো? প্রথম কথার উত্তর তুমি সেটা আমাকে দেবে। তুমি কি প্রিপারেশন নিচ্ছ? এই যে রেলের গ্রুপ ডি, রেলের এনটিপিসি, এইগুলো যে ফর্ম ফিল আপ হয়েছিল সেগুলোর জন্য কি প্রিপেয়ার রয়েছো? প্রিপেয়ার কি রয়েছো? সেগুলোর জন্য কি ঠিকঠাক করে পড়াশোনা করছো, যে পরীক্ষা আজকে হলে পাস করতে পারবো? এটা দেখো, এটা কিন্তু ঠিকঠাক রেখো, ঠিক আছে? আশা করি তোমরা প্রিপারেশনের মধ্যে রয়েছো। আবার বলছি, তোমরা যেহেতু প্রিপারেশনের মধ্যে রয়েছো, মানে তুমি, হ্যাঁ তোমাকে বলছি, তুমি যেহেতু প্রিপারেশনের মধ্যে রয়েছো, তোমার কিন্তু চাকরি পাওয়ার প্রবণতা 100%। কারণ এখনো পর্যন্ত তুমি একমাত্র আছো, এখনো পর্যন্ত তুমি আছো যে কি করে প্রিপারেশন করবো, কি করবো, আমার পড়াশোনা হচ্ছে না, এই চিন্তা ভাবনা এখনো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবং তার সঙ্গে করে তুমি কিন্তু নিজেকে নিজের জন্য প্রস্তুত তৈরি করছো যে পরীক্ষাতে আমি কি করে পাস করবো। এবারে হচ্ছে পড়াশোনা করবো না, একটা মেন্টালিটি সবার মধ্যে চলে এসেছে, পড়াশোনা করবো না, যে কেন পরীক্ষাই হচ্ছে না, আমি চাকরি পাচ্ছি না, আমি বিভিন্ন রকম জিনিস হচ্ছে এখানে, কিন্তু আমার পরীক্ষাটাই আলটিমেট হচ্ছে না, পরীক্ষা না হলে আমি কি করব, এইটা কিন্তু সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শুধুমাত্র এটা তোমাদের ক্ষেত্রে নয়, এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমাদের অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এটা স্বাভাবিক জিনিস যে পরীক্ষা হচ্ছে না, রেজাল্ট কবে বেরোবে, এই বিভিন্ন রকম চিন্তা ভাবনা থাকে। তবে এত কিছুর মধ্যেও কিন্তু প্রিপারেশনটা ভাই চালিয়ে যাও, যখন তখন কিন্তু পরীক্ষা হতে পারে, তখন কি করবে? আজকে তুমি ভাবছো পুলিশের পরীক্ষাটা এখন এই মুহূর্তে হচ্ছে না, হঠাৎ করে নোটিশ দেবে, হঠাৎ করে পরীক্ষা হবে, তখন তুমি পাস করতে পারবে তো? তোমার প্রিপারেশনটা কিন্তু ভাই চলতে থাকে। প্রিপারেশনটা এমন একটা জিনিস, পড়াটাকে নেশা পরিণত করো, মানে আমি যে কাগজে লিখছি, লিখাটাকে নেশা পরিণত করবে, পড়াটাকে নেশা পরিণত করবে। এই নেশা পরিণত করলে তবেই কিন্তু তুমি তোমার এই জার্নিটাকে ধরে রাখতে পারবে। যেমন ঘুরতে যাওয়াটা একটা নেশা, ধরো আমি বিকেলবেলা ঘুরতে বেরোলাম, আমি খেলতে যাচ্ছি, একটা নেশা, মানে এটা কিন্তু তোমার নেশা, মানে ইচ্ছে, মানে হবেই। বা এইগুলো হচ্ছে নেশা, বা যে ধরো নেশা করে তার কিন্তু ইচ্ছে করে যে এইটা খাই ওটা খাই। তো সেটা বলছি কি, তোমার একটা নেশায় পরিণত করে, যে পড়াশোনাটা আমাকে ঠিকঠাক করে করতে হবে, যে আমি পরীক্ষায় বসবো মানে চাকরি পাবো শুধু এই জন্য নয়, আমার এটা একটা নেশা যে আমি পড়াশোনা করছি, আমি লিখছি, আমি জানতে পারছি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স জানছি, আমি ইতিহাস জানছি, আমি ভূগোল জানছি এবং আমি প্র্যাকটিস সেট সলভ করছি, প্র্যাকটিস সেটে গিয়ে আমার দিন দিন আমি নাম্বারটা আমার বৃদ্ধি পাচ্ছে। তো এইগুলো কিন্তু আমাকে সবসময় কিন্তু জারি রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু পড়াশোনা করবো না একদম মাথায়, মানে যে পড়াশোনা করবো না, পড়াশোনা অবশ্যই করতে হবে। কারণ এই পড়াশোনা মানে এই কাগজ পেন তোমাকে কিন্তু চাকরিতে হবে, তোমাকে কিন্তু তোমার একটা নির্দিষ্ট জায়গায় এনে দেবে। তো এটা কিন্তু কখনোই ছাড়লে চলবে না, এটা কিন্তু চলতে হবে। দ্বিতীয় হচ্ছে কাজ না করে পড়াশোনা, মানে এটা অনেক মাথায় আসছে যে কাজই করবো, মানে পড়াশোনা না করে কাজ করবো না, কাজ না করে পড়াশোনা করবো, ঠিক আছে? যে আজকে আমার খাওয়া জুটছে না, আজকে আমার আর্থিক অবস্থা খুব খারাপ, তাহলে আমি কি করতে এই পড়াশোনাটা করবো? এটা কিন্তু অনেকের মাথায় আসছে, এটা স্বাভাবিক জিনিস, এটা আসাটা স্বাভাবিক এবং এটা আসছে মানেই কিন্তু তুমি ঠিকঠাক জায়গাতে আছো। এবার হচ্ছে আমি কাজ করবো না পড়াশোনা করবো, এটা কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। আমি বলবো, তোমার যদি বাড়ির আর্থিক অবস্থা সামান্য ভালো থাকে, মানে তুমি তোমার বাড়ির লোক তোমাকে টানতে পারছে, তাহলে কিন্তু তুমি অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও, আজকে না হোক কালকে কিন্তু তুমি চাকরি পাবেই। আর যদি দেখো যে অবস্থা খুবই খারাপ, তাহলে কিন্তু ভাই টিউশন নেই, তুমি কিন্তু টিউশনই করতে পারো। তুমি টিউশনিগুলো যেগুলো বা হাতের কাজ যদি কিছু জেনে থাকো সেইগুলো করো, মানে ফুল টাইম কাজ করতে যেও না।
আমি আবারও বলছি, ফুল টাইম কাজ করতে যাও না। ফুল টাইম কাজ করতে গেলে কিন্তু তুমি কিন্তু চাকরি পাবে না, বা তুমি কিন্তু প্রিপারেশন থেকে অনেকটা পিছিয়ে যাবে। যে 8 ঘন্টা ডিউটি বা 16 ঘন্টা ডিউটি এরকম, বা 12 ঘন্টা ডিউটি এরকম কাজ করতে যাও না। তুমি পার্ট টাইম ধরো দিনের 4-5 ঘন্টা তুমি দিলে, সেরকম খুব বেশি হলে 6 ঘন্টা দিলে, বা চেষ্টা করবে সবসময় প্রিপারেশনের মধ্যে। মানে ধরো তোমার প্রিপারেশন অনেকদিন হয়ে গেছে, তাহলে তুমি এখন কি করবে, তোমার প্রিপারেশন ঠিকঠাক আছে, তুমি একটা কোনো কোচিং সেন্টারে পড়ানোর জন্য ভর্তি হয়ে যাও। দেখবে প্রচুর কোচিং সেন্টারে লোক নেয় যে পড়ানোর জন্য, তারা মাস্টার টিচার নেয়। তো সেখানে যাও না, তুমি ওদের সঙ্গে, ওদেরকে ইন্টারভিউ দাও, ওদের সঙ্গে তুমি কথা বলো, আশা করি নিয়ে নেবে। প্রচুর প্রচুর কোচিং সেন্টার আছে যেখানে কিন্তু তোমাদের লোক নেয় যারা পড়ানোর জন্য, ঠিক আছে, যে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হবে, টিচার আমরা চাইছি, এরকম প্রচুর অ্যাড দেয়। যোগাযোগ রাখো। এগুলো 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 বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলেও নেয় যে তারা পড়ানোর জন্য মাস্টার চাইছে, দিদিমণি চাইছে। তো সেগুলো কিন্তু একটু ফলো রাখো এবং সেগুলো করো। তুমি ধরো তুমি রিজনিংটা করাতে পারো ভালো, রিজনিংটা নিজে ভালো জানো, তো রিজনিং এর জন্য পড়াবে। তুমি অঙ্কটা ভালো জানো, অঙ্কের জন্য করাতে পারো। তুমি জিকেটা ভালো জানো, জিকের জন্য তুমি যেটা পারো সেটার জন্য চেষ্টা করো। এটা কিন্তু খুব ভালো একটা দিক, যাতে কিন্তু তোমার প্রিপারেশন থাকবে, সঙ্গে করে তোমার কিন্তু কিছু আর্ন হবে। এটা কিন্তু খুব ভালো। এবং অনেকে কিন্তু এইটা কিন্তু কি হয়, তুমি যদি অন্য দেখো, এটা কিন্তু একদম লাইফে, মানে তোমার যদি ভালো, যদি তুমি একজন শিক্ষক হতে পারো, ভালো যদি তুমি ঠিক করতে পারো, তুমি কিন্তু পরবর্তীতে এটাই তোমার পেশা হয়ে যাবে, এই নেশাটাই তোমার পেশা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমার খুব ইচ্ছে ছিল, মানে আমার খুবই ইচ্ছে ছিল যে এরকম একটা মানে চ্যানেলে আমার কোচিং সেন্টার হবে, আমার একটাই হবে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, মানে চাকরি পেয়ে গেলে সেটা আর হয় না। তো যদি চাকরি পাওয়ার আগে তুমি যদি এটা করতে পারো, যদি ঠিকঠাক জায়গাতে যেতে পারো, চাকরি থেকে তুমি অনেক কিছু বেশি বেনিফিট পাবে, অনেক সুবিধা হবে। মানে চাকরিতে কি বলতো, মুষ্টিমেয় জিনিস থাকবে, মানে এই জিনিসটা হবে। কিন্তু এইটাতে কি হয়, এটা তোমার মান সম্মান, তোমার খ্যাতি, তোমার বিভিন্ন চারিদিকে তোমার, এবং আর্থিক দিক দিয়ে তুমি অনেকটা স্বাবলম্বী হয়ে যাবে। এবং তোমার মানে নতুন ছাত্র তুমি তৈরি করতে পারবে। শিক্ষক হচ্ছে কি সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষক তুমি হতে পারবে, তুমি নতুন ছাত্র তৈরি করতে পারবে, সেই জায়গাটা কিন্তু তোমার কাছে হয়ে যাবে। তো আমি বলবো যে ওইটা একটা জিনিস করতে পারো, যাতে তোমার নিজেরও প্রিপারেশন হবে, তার সঙ্গে করে তোমার কিন্তু অন্যদেরকে শেখানো হবে। এটা করছো। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন আসছে যে পরীক্ষা আদৌ দাদা হবে তো? প্রথম কথা বলে রাখি, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করেছো, তুমি রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, তুমি একটা ফর্ম কিন্তু ফিল আপ করেছো। তুমি যারা কোটাতে ফর্ম ফিল আপ করো তারা হয়তো কম টাকায় ফিল আপ করো, যারা তুমি ইএফটি ফিল আপ করেছো জেনারেলে, তারা টাকা মানে যে মূল্যটা নির্ধারণ হয়েছিল সেটা ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে। তুমি যখন ফর্ম ফিল আপ করেছো, তার মানে তুমি কিন্তু পরীক্ষায় বসবেই, মানে যদি তোমার ফর্মে সবকিছু ঠিকঠাক থাকে, মানে তুমি কিন্তু চাকরি পরীক্ষাটা কিন্তু হবেই। আজকে না হোক কালকে কিন্তু চাকরি পরীক্ষা হবে। তখন যেই মুহূর্তে চাকরি পরীক্ষাটা হবে, সেই মুহূর্তে তুমি কি পাস করতে পারবে? যেই মুহূর্তে চাকরির পরীক্ষাটা হবে, সেই মুহূর্তে তোমার মানে অবস্থানটা কোথায় থাকবে, তুমি সেই সময় পরীক্ষাটা হলে তুমি কি করবে? আজকে ধরো আমি পরীক্ষা হচ্ছে, আমি এখানে 100-র মধ্যে পরীক্ষা হলো, কথা 100-র মধ্যে আমি কত পাচ্ছি আজকে পরীক্ষাতে, একটা মক টেস্ট দিয়ে আজকে 100-র মধ্যে আমি কত পাচ্ছি? আমি 100-র মধ্যে 70+ তুলতে পারছি, না আমি 100-র মধ্যে 30-40 পাচ্ছি? সেই জায়গাটা তোমার কি আছে, সেই জায়গাটা তুমি আনো যে আমি 100-র মধ্যে কত পাবো। যদি আমি 100-র মধ্যে 70 থেকে 80 তুলতে পারি, তাহলে আমি ভাই ঠিক আছে, আমি এটাকে ধরে রাখবো। যদি দেখা যাচ্ছে আমি 100-র মধ্যে 50 পাচ্ছি, 55 পাচ্ছি, তাহলে ভাই তুমি উইক আছো। কারণ তুমি এখানে যে নাম্বারটা হবে, তুমি কিন্তু পরীক্ষার হলে কিন্তু নাম্বারটা কিন্তু তোমার কমে যাবে। আবারও বলছি, ঠিকঠাক করে প্রিপারেশন নাও। পরীক্ষা হবে কিনা এই মেন্টালিটি কিন্তু এনো না ভাই, পরীক্ষা হবেই। পরীক্ষা আজকে না হোক কালকে হবেই, পরীক্ষা হবে। কিন্তু তখন দেখা যাবে যে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, পরীক্ষার সমস্ত কিছু ঘোষণা হয়ে গেছে, অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেছি, কিন্তু আমার সিলেবাস শেষ হয়নি, আমি কিছু উত্তর দিতে পারছি না। এই সমস্যাটা কিন্তু যেন না হয়। আমি বারবার করে বলছি, কিন্তু যখন যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষার নোটিশ বেরোবে, যে কোনো মুহূর্তে কিন্তু হয়ে যাবে যে অমুক তারিখ পরীক্ষা, যে কোনো মুহূর্তে অ্যাডমিট কার্ড প্রকাশ। তখন তুমি কি করবে, আমার কথা হচ্ছে সেটা। তখন তুমি কি করবে? তখন তো তোমার হাতে কিছু থাকবে না। তোমার কিন্তু হারানোর কিছু নেই, একটা মাথায় রাখবে। তোমার কিন্তু হারানোর কিছু নেই, তোমার কাছে কিছু নেই, না আছে তোমার চাকরি, না আছে তোমার ব্যবসা, না আছে তোমার কিছু। তোমার এই একটা কিন্তু লক্ষ্য যে আমি পড়াশোনা করছি, আমি চাকরিটা পাবো। তোমার এই জায়গাটা তুমি তৈরি করতে পারো, তুমি কিন্তু আগামী যে তুমি 40 বছর চাকরি করবে, 50 বছর চাকরি করবে, বা 30 বছর চাকরি করবে, সেই লাইফটা কিন্তু তোমার সিকিউর থাকছে। হ্যাঁ, আমার মাসের শেষে কিন্তু চিন্তা করতে হবে না যে আমার বেতনটা কোথা থেকে আসবে, আমি কিন্তু চাকরিটা ঠিকঠাক, মানে আমার বেতনটা আসছে, আমাকে দিন চলে যাবে। সরকারি চাকরি এমন একটা জিনিস, শুধুমাত্র মানে ওই নামের ক্ষেত্রে না যে সরকারি চাকরি করে। অনেকে অনেক রকম বলবে, সরকারি চাকরিওয়ালা কাকু, সরকারি চাকরিওয়ালা এই ওই। সরকারি চাকরিওয়ালা একটা জিনিস বলে থাকি তোমাদেরকে, যারা তোমাদেরকে সরকারি চাকরিওয়ালা কাকু বা সরকারি চাকরিওয়ালা এই কথাগুলো বলে, প্রথম কথা হচ্ছে সরকারি চাকরি যে করে, তার সরকারি চাকরি পেতে গেলে অনেকটা সময় তাকে দিতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে তাকে কিন্তু ওই মোবাইলে মেসেজ করলে হয় না বাবু খেয়েছো কিনা, বা তার কিন্তু রিলস দেখলে হয় না, তাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে হয়, তাকে কিন্তু ইতিহাস পড়তে হয়, তাকে কিন্তু ভূগোল পড়তে হয়, তাকে বিজ্ঞান পড়তে হয়, তাকে অঙ্ক করতে হয়, এবং শর্ট ট্রিকে করতে হয়। আজকে যারা তোমাদেরকে বা যারা তোমরা বলো, আলোচনা করে সরকারি চাকরি এলাকা, কোথায় সরকারি চাকরি এলাকা? একটা 24 বছরের ছেলে যখন চাকরি পায়, একটা 25 বছরের ছেলে চাকরি পায়। আমি পেয়েছিলাম 24 বছরে, তার 24 বছরে কি কাকু হয়ে গেল নাকি সে? তো সেরকম বিষয় না, 30 বছরও পেতে পারে, 40 বছরও পেতে পারে। তোমার ভারতবর্ষের চাকরিতে, মানে সরকারি চাকরি যে চাকরিতে যে নিয়ম আছে, যার কোটা আছে, যার সেই চাকরিতে তোমার নিয়মের মধ্যে চাকরি পেলে তুমি চাকরিটা করো। কে কি বলছে সেই কথা আসবে না। আর সরকারি চাকরিতে যে যাই বলুক, শুধুমাত্র তোমার নিজের স্যাটিসফাই নয়,
যে সরকারি চাকরি করছে নিজে স্যাটিসফাই না, তোমার কিন্তু সব দিক থেকে তুমি স্যাটিসফাই যে হ্যাঁ আমার কিন্তু নিশ্চিত ভবিষ্যতের দিকে তুমি এগোতে পারবে। তুমি ব্যবসা করো, তুমি যে কোনো কিছু, ব্যবসা কিন্তু হ্যাঁ ব্যবসা ভালো, খারাপ বলছি না, কিন্তু ব্যবসা নিশ্চিত ভবিষ্যৎ নয়। ইউটিউব বা যে কোনো জিনিস অন্য কিছু নিশ্চিত ভবিষ্যতের দিকে দেখলে চাকরি কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ, ঠিক আছে। হ্যাঁ তুমি যদি উল্টোপাল্টা কিছু করে বলো সেটা অন্য জিনিস হতে পারে, ঠিক আছে। অনেকে অনেক রকম জ্ঞান দেবে, নিশ্চিত ভবিষ্যতের দিকে এবং তোমার লাইফ স্টাইল চেঞ্জ করে দেবে। চাকরি তোমার লাইফ স্টাইল চেঞ্জ করে দেয়। অন্য কিছু ভালো, অন্য সমস্ত কাজ ভালো। তাহলে আজকে লোকে সরকারি চাকরি দিয়ে কেন হচ্ছে? আজকে তুমি দেখতে পাচ্ছ যে পিএইচডি পাস করা লোক কিন্তু বিভিন্ন তুমি পেপারে দেখতে পাবো যে গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, বা তোমার কনস্টেবল ফর্ম ফিল আপ বা ডোমের ফর্ম ফিল আপ কেন করছে? কেন? তারা কি বলো সবাই কি বোকা? বোকা তো নয়। তাহলে কেন ফর্ম ফিল আপ করছে? তার কারণ হচ্ছে তাদের কিন্তু তারাও জানে যে কেন সরকারি চাকরিটা দরকার। আজকে একটা কেন মানে টেম্পোরারি থেকে পার্মানেন্ট সার্ভিস কেন দরকার এটা কিন্তু সবাই জানে। তো সেক্ষেত্রে করোনা তোমাকে বুঝিয়ে দিয়েছিল, যারা করোনার সময় লাইফটা ফেস করেছো তারা কিন্তু বুঝে গেছিল যে কেন গভর্নমেন্ট সার্ভিস কেন দরকার, ঠিক আছে। আর এরা তো এগুলো বলার অবকাশ রাখে না। অনেক ডিপ্রেশন আসবে যে আমার পরীক্ষা হচ্ছে না, আমি কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে। ওই ডিপ্রেশনটাকে মানে কি করে ডিপ্রেশনটাকে মাথার থেকে বের করে ফেলে দাও। ওর ডিপ্রেশন সবার এসছে, সবার আসে, ওটা 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 ভাবলে হবে না। ডিপ্রেশন লাইফে কিছু হতে গেলে, সাকসেস পেতে গেলে, কিছু করতে গেলে ডিপ্রেশন লাইফে, এখন কি আমার লাইফে ডিপ্রেশন আসে না? বা আমার কথা ছাড়ো, আমি তো সামান্য একটা কনস্টেবল, আমার কথা ছাড়ো, আমার থেকে উপরে যারা আছে বা তার উপরে যারা আছে প্রত্যেকের লাইফে সব রকম, বা ভালো চাকরি, যে সিভিল চাকরি করছে বা যে কোনো চাকরি, সব কিছুতেই কিন্তু এই ডিপ্রেশন ব্যাপারটা আসে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ডিপ্রেশন থাকবেই, মানে তুমি কোনো কিছুতে স্যাটিসফাই হবে না। মানুষ কোনো কিছুতে স্যাটিসফাই নয়। আজকে যদি তোমাকে 10 লাখ টাকারও কোনো বেতনের চাকরি দেওয়া হয়, তুমি তারপরে বলবে যে আমার 10 লাখ টাকায় হচ্ছে না, এটা স্বাভাবিক। আজকে যখন ধরো আমি যখন চাকরি পাইনি তখন আমার 500 টাকা তো আমার মাস চলতো, এখন যে টাকাটা হয় সেই টাকাটা মাস চলে না। এটা সারা লাইফ চলতে থাকবে, এইটা নয়। কিন্তু একটা চিন্তা ভাবনা থাকবে যে আমাকে 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 স্যাটিসফাই হতে হবে, আমাকে চাকরিটা পেতে হবে, যে কোনো চাকরি হোক, একটা গভর্নমেন্টের একটা মানে স্ট্যাম্প তোমার নামের পাশে লাগাতে হবে যে আমি গভর্নমেন্ট সার্ভিস করি। এটা নিজের দিক থেকে অনেকটা স্যাটিসফাই, ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে তুমি অঙ্ক হচ্ছে না বলে প্রচুর অনেকে কমেন্ট করে, দাদা অঙ্ক একদম হচ্ছে না। দেখো অঙ্ক হচ্ছে না, এটা না হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ সেটা ম্যাটার করছে। তুমি যদি প্রথম 6-7 মাস প্রিপারেশন নাও তাহলে অঙ্ক হচ্ছে না, এটা এটা স্বাভাবিক হচ্ছে না। কিন্তু তুমি ধরো 2-3 বছর প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে গিয়েও তুমি অঙ্ক পড়াশোনা করতে চাইলে কিন্তু ভাই বলবো তোমার উইক আছে। তোমার কোথায় সমস্যা আছে, অঙ্কের কোথায় তোমার প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা বের করো। দরকারে মাস্টার টিচারের কাছে যাও, টিচারের কাছে শেখো, বা যারা চাকরি পেয়েছে, চাকরি করছে যা, বা যারা চাকরির জন্য প্রিপারেশন অনেকদিন ধরে নিচ্ছে তাদের সঙ্গে আলোচনা করো, গ্রুপ স্টাডি করো। কেন দেখো চাকরির জন্য প্রিপারেশন যারা নিয়েছে তারাই চাকরি পেয়েছে, তো তাদের সঙ্গে আলোচনা করো। দেখবে অনেক অনেক ছেলে পেলে আছে যারা দেখবে কিন্তু এখনো চাকরি পাওয়ার পর প্রিপারেশন নেয়, প্রিপারেশন নিচ্ছে, বা চাকরি পেয়েছে। সবাই যারা চাকরি পেয়েছে ওদের সঙ্গে আলোচনা করো যে আমি এই অঙ্কটা করতে পারছি না, এটা কিভাবে করবো, বা এই চ্যাপ্টারটা আমার হচ্ছে না, আমি কোন ভাবে সেই জায়গাটাতে যাবো। আমাকে জিজ্ঞেস করতে পারো যে পার্সোনালি, দাদা আমি এই চ্যাপ্টারটা আমার হচ্ছে না, এই চ্যাপ্টার আমি কিভাবে করবো, কোন ইউটিউব চ্যানেল দেখতে পারি, বা কোন জায়গাটা আমি দেখতে পারি, বা কোন স্যারের ভিডিও দেখতে পারি, বা কোন বই কিনতে পারি, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারো। শুধু আমি নয়, আমার ছাড়া তোমার আশেপাশে যদি কোনো তোমার দাদা ভাই কেউ চাকরি পেয়ে থাকে, যে মাঠে দৌড়ো সেই মাঠে দেখবে যে প্রচুর ছেলে তোমার আগের ব্যাচে চাকরি পেয়েছে, তো তাদের সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই তোমার রয়েছে। তুমি তাকে জিজ্ঞেস করো না যে আচ্ছা দাদা আমি তো এই অঙ্কগুলো করতে পারছি না, আমি অনুপাত সমানুপাত পারছি না, কথার কথা, সেটা আমি কোথা থেকে দেখবো, কোন ভাবে করলে আমার প্রসেসটা সোজা হবে, কিভাবে করলে কি হবে, আমি এই প্রসেস করি এটাতে হচ্ছে না, কোন প্রসেস করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু শেখার চেষ্টা করো। অঙ্ক কিন্তু মানে কঠিন নয়, অঙ্ক যে খুব কঠিন তা বলবো না, অঙ্ক প্রসেসটা তোমাকে জানতে হবে, কোন প্রসেসে করলে আমি অঙ্ক তাড়াতাড়ি করতে পারবো। অনেকে ভুল করে যে আমি ওই নেমে করছি, আমি এই নেমে করছি। আমাকে একটা এমসিকিউতে দিয়েছে, একটা ধরো অঙ্ক দিয়েছে, তোমাকে সময় থাকছে মানে খুব বেশি হলে 30 সেকেন্ড, 30 সেকেন্ড অঙ্কটা করতে হবে। তুমি যখন ফুল এক পাতা ধরে অঙ্ক করো তোমার হবে না। তোমাকে কিন্তু শর্টে বুঝতে হবে যে অঙ্কটা কি হবে, মানে তোমার অঙ্ক প্র্যাকটিসটা এমন হয়ে যাবে, লাস্টে তোমার অঙ্ক প্র্যাকটিস এমন হয়ে যাবে তুমি পেন না টাচ করে অঙ্ক করবে। এই কথাটা আমি কিন্তু পরে বলেছি, পেন না টাচ করে অঙ্ক। তুমি প্র্যাকটিসটা এখন আমার হবে না, কারণ প্র্যাকটিসটা সেরকম নেই। মানে অঙ্ক দেখে মনে হবে যে আচ্ছা অঙ্কটা এই আছে আচ্ছা এই তাহলে এইটা এই হয়ে যাবে, মানে মাথার মধ্যে ঘুরবে, আচ্ছা এইটা এই হয়ে যাবে, তাহলে এটাই হবে, তাহলে তো 10% মানে 1-10 মানে হচ্ছে এরকম করে এই করে এইটা কিন্তু মাথার মধ্যে চলে আসবে। আচ্ছা এই করছে তাহলে 110 হয়ে গেল, এরকম ভাবে চলে আসবে, মানে 10% ক্ষতি, মানে এটা এই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু মাথাতে আসবে, এইভাবেই কিন্তু অঙ্ক হবে। আমি তাহলে আচ্ছা 10% ক্ষতি মানে এখানে 100 করলো, তাহলে হচ্ছে 90 হচ্ছে, তাহলে এটা ক্ষতি কত হচ্ছে, এইভাবে যদি করতে হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি ভাই চাকরি পাবে না, কারণ তুমি পিছিয়ে যাবে। যে ছেলেটা চাকরি পাচ্ছে, যে মেয়েটা চাকরি পাচ্ছে, সে কিন্তু তোমার থেকে এক ধাপ এগিয়ে থাকছে এইখানেই। এটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে। এবারে লাস্ট একটা কথা বলবো যে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, অনেকে অনেক ডিপ্রেশনে চলে যাও, অনেকে অনেক রকম ভাবে ভাবছো যে এইভাবে কি করে হবে, এইভাবে তো আমি আর পারছি না, আমার তো চলছে না। দিন শেষে একটা কথা বলবো, যোদ্ধা তুমি, লড়াইটা তোমার। তাই লড়াইটা তোমাকেই লড়তে হবে, তোমার লড়াই কেউ লড়ে দেবে না। পরীক্ষা হলে তোমাকেই পরীক্ষা দিতে হবে, বা আজকে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, তুমি পরীক্ষা হলে যখন বসবে তখন কিন্তু তোমাকেই পরীক্ষা দিতে হবে। আমি কিন্তু জ্ঞান দিতে পারবো না, বা আমার জ্ঞান তোমার কাজে লাগবে না।
সব জ্ঞান ট্যান ভুলে যাও। পরীক্ষার হলে যখন বসে পরীক্ষাটা দেবে তখন তোমাকে দিতে হবে, তাই নিজের প্রিপারেশন নিজে করো। কে কি পড়ছে না দেখে তুমি তোমার পড়াটা করো, তুমি তোমার জায়গাটায় স্যাটিসফাই কিনা। আমি আজকে এই চ্যাপ্টারটা পড়লাম বা এই বইটা আমি করলাম, এই বইটা থেকে আমাকে যদি যে কোনো প্রশ্ন করে আমি কি পারবো করতে? আমি আজকে ভারতের ইতিহাসটা পড়লাম, আধুনিক ভারতের ইতিহাসটা বললাম, আধুনিক ভারতের ইতিহাসে মোটামুটি এক জায়গা দেখলাম, তো আমাকে যদি গান্ধী যুগ থেকে জিজ্ঞেস করে বা নতুন যে এই ভারত স্বাধীনতা পরবর্তী যুগ থেকে জিজ্ঞেস করে, আমি কি উত্তর দিতে পারবো? সেটা তোমাকে বলতে হবে, আমি কি উত্তর দিতে পারবো? আমাকে যদি বাবরের ইতিহাস থেকে জিজ্ঞেস করে আমি কি উত্তর দিতে পারবো? তুমি সব যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, তার মানে তোমার প্রিপারেশন হয়েছে। যদি প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু, যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু পারবো না। হ্যাঁ, তোমাকে বলছি না তুমি সব কটা প্রশ্নের উত্তর দিতে পারবে, তোমাকে 50টা প্রশ্ন থাকলে তুমি কি 30টা 40টা উত্তর দিতে পারছো? তুমি যদি পারো তাহলে প্রিপারেশন আছে, তুমি না পারো তাহলে কিন্তু প্রিপারেশন নেই ভাই। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও। যে আর যে কোনো প্র্যাকটিস সেট বা যে কোনো সেট, যে কোনো পরীক্ষার সেটে কিন্তু 100খানা প্রশ্নের মধ্যে কিন্তু 100খানা কঠিন প্রশ্ন থাকে না ভাই। 100টার মধ্যে থাকে কিন্তু হচ্ছে 40টা একদম ইজি কোশ্চেন থাকবে, 40টা ইজি থাকবে, ঠিক আছে? আর থাকবে হচ্ছে 30টা থাকবে হচ্ছে তোমার একটু মডারেট থাকবে, ঠিক আছে? এই 40টা 30টা মানে 40 50 60 70, এই 70 নাম্বারই কিন্তু খেলা হবে, সোজা কথা। তারপরে যে 30 নাম্বার থাকবে সেই 30 নাম্বারের মধ্যে 10 থেকে 12টা উত্তর তুমি দিতে পারবে, তা নাও পারতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো বাকি যে 30 নাম্বার থাকবে সেই 30 নাম্বারের মধ্যে তুমি খুব বেশি উত্তর দিতে পারবে না ভাই। তুমি খুব বেশি হলে হয়তো 12-13 উত্তর দিতে পারবে। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি যে ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও, ঠিকঠাক ভাবে লড়াই করো, কারণ তোমার লড়াই, তোমার এই লড়াইয়ের ময়দানটা কিন্তু তোমাকে ছাড়লে চলবে না। তোমার লড়াইয়ের ময়দান তোমাকেই ধরে রাখতে হবে। তো যাই হোক, চলো, মানে আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে কি বলতে চাইছি, কতটা কি বলতে চাইছি। ভিডিওটা আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। তোমাদের লড়াইটা কিন্তু একদম জারি রাখো। খুব শীঘ্রই কিন্তু দেখা হচ্ছে এই খাকি রেসে আমার সঙ্গে। হয়তো আমার পাশে দাঁড়িয়ে তুমি একসঙ্গে আমরা ডিউটি করছি, একসঙ্গে আমরা বসে আছি, একসঙ্গে আমরা কোনো রকম লয়ার ডিউটি করছি, একসঙ্গে হয়তো আর্মস ট্রেনিং করছি, কত কিছু হতে পারে, ঠিক আছে? চলো, দেখা হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে চাকরির ক্ষেত্রে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।